সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুরু হচ্ছে ফ্রন্টলাইন। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। শুরুতে আমরা পরিচিত হব এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক। এরপরে আছেন হাসান হাফিজ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব এবং সম্পাদক কালের কণ্ঠ। দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আজকের বিষয়ে শুরুটা রাজনীতি, এরপরে কূটনীতি তো অবশ্যই আছে। রাজনীতি মানেই হচ্ছে গোটা সপ্তাহ জুড়ে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ, মানে কার্যক্রম নিষিদ্ধ, বিচার না হওয়া পর্যন্ত। তো এই বিষয়টা দিয়ে শুরু করি আপনাকে দিয়েই কবির ভাই। সেটা হচ্ছে যে আপনি জানেন যে একটা গেজেট হয়েছে আজকেই, কার্যক্রম তার আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন যারা আছে তাদের সবার কার্যক্রমই নিষিদ্ধ করা হয়েছে। তো এটাতে বাংলা রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে? এই ধরনের একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এই যদিও এর একটা মানে ভিন্ন মতো দেখা যাচ্ছে, সেটা আমি পরে আসছি। ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে মনে করা যেতে পারে। তার কারণ হলো, বাংলাদেশে অথবা তারও আগে থেকে যদি আমরা পাকিস্তান আমল থেকেই যাই, এদেশের রাজনৈতিক বিবর্তনের সাথে কিন্তু আওয়ামী লীগের সংযুক্তি বহুকালের। 1949 সালে যাত্রা শুরুর পর থেকে ধরেন 54 সালের নির্বাচন, আমাদের জাতিসত্তার বিকাশের সাথে তখনকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইনফ্যাক্ট মৌলানা ভাসানী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তো এরা ওতপ্রোতভাবে তখন আমাদের এই জাতীয় সত্তা বিকাশের সাথে সম্পৃক্ত ছিলেন। 71 সালে বা 70-এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা নির্বাচনের ফলাফল গ্রহণ করলেন না, তখন কিন্তু আমরা বাঙালি জাতি হিসাবে তখন আমরা মুক্তিযুদ্ধের, তারা আমাদের উপর আক্রমণ করলো, আমরা মুক্তিযুদ্ধে গেলাম। তখন আওয়ামী লীগকে কিন্তু পাকিস্তানিরা ব্যান করেছিল বা নিষিদ্ধ করেছিল। তো প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন ছিল। তার কারণ হচ্ছে ততক্ষণে কিন্তু বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ আওয়ামী লীগকে ছাপিয়ে জনযুদ্ধের রূপ নিয়েছিল। তো ফলে আওয়ামী লীগ সরকার প্রবাসী সরকার হিসাবে এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, কিন্তু জনগণের সম্পৃক্ততা ব্যাপক হওয়ার কারণে আওয়ামী লীগ কিন্তু সেই সময়ে বলতে পারেন যে একটা জনদলে রূপান্তরিত হয়েছিল। এটা আমার নিজের অভিজ্ঞতার আলোকেই বলছি। তখন আওয়ামী লীগের কোনো আলাদা আইডেন্টিটি ছিল না, ইটস এ পার্ট অফ দ্য হোল মুভমেন্ট। আমাদের মুক্তিযুদ্ধ মানুষ, সকল মানুষ অংশগ্রহণ করছে তার সাথে, গুটি কয়েক মানুষ বাদে, এবং তার সাথে আওয়ামী লীগ এটার বেনিফিটটা পেয়েছে। মুক্তিযুদ্ধের পরে ধরেন আমরা তরুণ প্রজন্ম হিসেবে আমার মনে আসছে, আমরা যেভাবে স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশের পরে, যে বাংলাদেশটা যেভাবে সাজবে বা যেভাবে বাংলাদেশটা তৈরি হবে, অন্তত 2-3টা আইডিয়া তো তখন আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা ছিল 10ই এপ্রিলে, সেখানে যে 2-3টা জিনিস ছিল গুরুত্বপূর্ণ, সেই স্বপ্নটা কিন্তু আমাদের মধ্যে তরুণ প্রজন্ম হিসাবে তখন ছিল। একটা হচ্ছে ধরেন আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, কারণ গণতান্ত্রিক বাংলাদেশের জন্যই তো এই পাকিস্তান এই আমাদের এসপিরেশন বা এই চিন্তাটাকে থামিয়ে দেওয়ার চেষ্টার বিপরীতে তো আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি। দ্বিতীয় যেটা ছিল যে একটা বৈষম্যহীন সমাজ, কারণ আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম। সামাজিক ন্যায় বিচার আরেকটা জিনিস ছিল, কিন্তু সামহাও সেই জিনিসটা কিন্তু তখনও আসেনি। ফলে তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধের পরে কিন্তু আমরা তরুণ প্রজন্মের আরেকটা এক ধরনের বলতে পারেন বিদ্রোহ আমরা দেখেছি। তারা কিন্তু সেই প্রত্যাশা বা সেই তাদের স্বপ্নটাকে নিয়ে তারা সামনে যাওয়ার চেষ্টা করেছে। রাষ্ট্র ব্যবস্থার সাথে তাদের সংঘাত হয়েছে। পরবর্তী, আপনি জাসদের কথা বলছেন? আমি জাসদ বলছি, অন্য বামপন্থী যারা ছিল সকলেই ছিল, যারা বাংলাদেশটাকে এই আলোকে, মুক্তিযুদ্ধের প্রোক্লেমেশন আলোকে দেখবার চেষ্টা করেছিল। এবং তার ফল হিসাবে কিন্তু আমরা দেখেছি গিয়ে 1975 সালে আওয়ামী লীগকে, বঙ্গবন্ধু নিজে আওয়ামী লীগকে কিন্তু তখন বিলুপ্ত করে বাকশাল করলেন, কিন্তু তাতে করে সেই সেকেন্ড টাইম আওয়ামী লীগ বিলুপ্ত হলো। পরবর্তীতে আবার থার্ড টাইম আইয়ুব খানের সময় 58-এ আওয়ামী মুসলিম লীগ বন্ধ হয়েছিল। এটা অ্যাবডো করেছিল, মানে আইন ও যারা নির্বাচনে যাতে না আসে, ইলেকশন বডিজ ডিসকোয়ালিফিকেশন অ্যাক্ট করে তখন আওয়ামী লীগের লোকজনকে ইলেকশনের অংশগ্রহণ থেকে বিরত করেছিল, মানে দল হিসাবে বলছি। এখন এরপরে ধরেন আওয়ামী লীগের পুনরুত্থান ঘটেছে,
তার কারণ হলো সামাজিক শক্তি হিসাবে আওয়ামী লীগ তখনও পর্যন্ত সামাজিক প্রত্যাশাটাকে ধারণ করেছিল। এইবারে প্রেক্ষাপটটা একটু ভিন্ন আমার কাছে মনে হচ্ছে। তার কারণ হচ্ছে এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে একটা প্রজন্মের বিবর্তন বা প্রজন্মান্তর ঘটেছে এই বাংলাদেশে। আমরা যারা মুক্তিযুদ্ধের সময়কার মানুষ, আজকের তরুণ প্রজন্ম কিন্তু আমাদের প্রজন্মের চাইতে তাদের প্রত্যাশাটা ভিন্ন। কারণ আমি তরুণ হিসাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমরা যেভাবে বাংলাদেশের বাস্তবতার সাথে পরিচিত ছিলাম, আজকের তরুণ কিন্তু তারুণের ভাবনাটা ভিন্ন। কাজে একটা প্রজন্মের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আমরা যাচ্ছি, এই একটা নতুন বাস্তবতা যে বিষয়টা এখনকার এই সিদ্ধান্তকে প্রভাবান্বিত করছে। যারা রাস্তায় নেমেছে, যারা দাবি করছে সে গত অগাস্ট থেকে শুরু করে যে এটা বিচার হোক, দল নিষিদ্ধ হোক, ইত্যাদি ইত্যাদি। আর আরেকটা যেটা হয়েছে যে এখানে একটা বড় ধরনের ক্রাইম অনুষ্ঠিত হয়েছে, যা মানে আপনি যদি বলেন একটা বড়, যেটা ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট যেটা ক্যাটালগ করেছে, এর ফলে কিন্তু এই যে অপরাধ, মানবতা বিরোধী অপরাধ যেটা হয়েছে, এই অপরাধের দায় কিন্তু কাউকে না কাউকে নিতে হবে। এবং যেহেতু যারা সরকারি ছিলেন তখন, তাদের কাঁধে সে দায়িত্বটা আসে। এবং সেখানে কিন্তু আপনি জাস্টিসের দাবি আসছে, অ্যাকাউন্টেবিলিটির দাবিও আসছে। তো কাজে এই দায়টা কিন্তু এখন আছে। এবং এখনকার এই প্রেক্ষাপট থেকে কিন্তু আওয়ামী লীগকে আজকে যেটা জনদাবির মুখে সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, এখন আওয়ামী লীগ কিন্তু তারা সেটা প্রত্যাখ্যান করেছে বা তারা সেটা গ্রহণ করছে না। কিন্তু গ্রহণ না করলেও তারা তাদের এই দায়গুলো কীভাবে নির্বাহ করবে তার উপরে নির্ভর করে আগামী দিনে আওয়ামী লীগের অবস্থানটা কী হবে বা জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা কোন। অনেক ধন্যবাদ আপনাকে। হাসান হাফিজ, আপনি জানেন যে 54 বছরের বাংলাদেশে 24 বছর শাসন করেছে আওয়ামী লীগ 3 দফায়। তারা শেষ যেটা 15.5 বছর, এই 15 বছরের শাসনের জের হচ্ছে তাদের এই নিষেধাজ্ঞা, পরিণতি, অবশ্যম্ভাবী পরিণতি। সেই পরিণতিটা কেন হলো? এটাই তো হওয়াটা স্বাভাবিক ছিল। কারণ আপনি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ফেলবেন, তিনটা নির্বাচনকে আপনি প্রহসনে পরিণত করবেন, রাতের নির্বাচন করবেন, আমির নির্বাচন করবেন, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন করবেন, আপনি ধর্ষণের সেঞ্চুরি করবেন, আপনি আবরার ফাহাদ বুয়েটের ছাত্র তাকে পিটিয়ে মেরে ফেলবেন। সব ক্ষেত্রে সব কিছু ধ্বংস করে ফেলা, ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য 2041 সাল পর্যন্ত কিংবা কেয়ামত পর্যন্ত আপনি পারিবারিকীকরণ করে ফেলবেন, সব কিছুর একটা ব্যক্তিগত সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই করে যাবেন। তো সেটার অবশ্যম্ভাবী পরিণতি এটা আরও আগেই হওয়া দরকার ছিল। তবে আওয়ামী লীগ কার্যক্রম যে তাদের নিষিদ্ধ করা হয়েছে, সেখানে এত উচ্ছ্বাস এবং উল্লাস করাটা এটা ঠিক হচ্ছে না বলে আমি মনে করি। এটা সংযমের সঙ্গে এটা দেখা দরকার, কারণ এটা রাজনৈতিক প্রভাবটা তো সামনে আছে, আমরা সেটা এখনও জানি না। সেটা যে খুব মঙ্গলজনক হবে এটাও মনে করার কোনো কারণ নাই। এটার মধ্যে সংঘাতের সম্ভাবনা কিন্তু আছে, আশঙ্কাটা আছে। ফলে রাজনীতিকে কিন্তু একটা সুতার উপর দিয়ে হাঁটতে হচ্ছে আর কি। এখন সামনে আরও কঠিন কঠিন দিন আসছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, একটা ভলাটাইল সিচুয়েশন। সেই জন্যে সব পক্ষকেই কিন্তু সংযমের পরিচয়টা দিতে হবে, যেটার অভাব আমরা দেখতে পাচ্ছি। এই যে গণহত্যার দায়, যেটা বলা হচ্ছে যে গণহত্যার দায় তারা স্বীকার করে নাই, ভুল স্বীকার করে নাই, সেই কারণেই তাদের এই পরিণতি। আপনি অবশ্যই এটা তো, হ্যাঁ অবশ্যই এটা শেখ হাসিনার দ্বারা আওয়ামী লীগ নিহত হয়েছে, এটা পরিষ্কার। এবং উনি বললেন যেটা বাকশাল নিহত মানে মৃত্যু হয়েছে, হ্যাঁ না, অপমৃত্যু হয়েছে এটা বলতে হবে। কারণ অপঘাতে মৃত্যু হয়েছে, সেটার তারা নিজেরাই কিন্তু নিজেদেরকে এটা আত্মহত্যা বলতে পারেন আর কি। তো এটা আওয়ামী লীগ হয়তো ভবিষ্যতে আসবে, কিন্তু কবে আসবে এটা কেউ বলতে পারে না, জ্যোতিষী ছাড়া আর কেউ বলতে পারবে না, সময় লাগবে। তবে সেইটা পরিশুদ্ধ আওয়ামী লীগ হতে হবে, আগেকার মডেলে আগেকার ছাঁচে হবে না। সেটাও বিপজ্জনক। মুসলিম লীগও একসময় দাপুটে দল ছিল, সেটাও কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। তো এইভাবে লেবু কচলাতে কচলাতে দড়ি টানতে টানতে এমন অবস্থা হয়েছে যে ছিঁড়ে গেছে দড়িটা। ফলে বাংলাদেশের রাজনীতির আকাশে কিন্তু দুর্যোগের ঘনঘটা আছে বলেই আমি মনে করি। সেটা একটা অনিশ্চয়তা থাকতে পারে রাজনীতির বলয় যে এটা কি হবে। এবং সবাই তো আর অন্য দলে যোগদান করবে না। আওয়ামী লীগের নেতাকর্মীর সংখ্যা তো বিপুল, সারা দেশেই তৃণমূল পর্যায়ে আছে, এবং সবাই অপরাধী তাও না। তো তারা কিছু কিছু অন্য দলে যোগ দেবে, আবার অনেকে দেবে না। তারপরে আবার চোরাগোপ্তা হামলা করবে, ঝটিকা মিছিল করবে, আরও সেটা সন্ত্রাসী পর্যায়েও চলে যেতে পারে, সেই আশঙ্কাগুলি তো আছে। তো সেইটাকে ফেস করার জন্য সেরকম পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী বাংলাদেশের
তাদের সক্ষমতা আছে বলে আমি মনে করি না। তারপরে তো আপনি দেশের বাইরেও ষড়যন্ত্র আছে, মদদ আছে, ইন্ধন আছে, দেশের ভিতরেও আছে। কারণ এত দিনকার একটা ভেস্টেড ইন্টারেস্ট তাদের কিন্তু দোসররা আছে, বিভিন্ন সেক্টরে আছে, স্তরে স্তরে আছে, 2 স্তর 3 স্তরে আছে। ফলে সেগুলি তারা কিন্তু সুযোগ পেলেই কিন্তু ছবলটা দেবে। সেগুলি আমরা দেখেছি, এর মধ্যে ম্যানিফেস্টেশন অনেক দেখেছি। এই অন্তর্বর্তী সরকার অতিশয় নিরীহ সরকার, তাদের বিরুদ্ধে কত বিদ্রোহ যে হয়েছে, মধ্যরাত্রের একটা সংস্কৃতি তৈরি হয়েছে, সবই এক্ষুনি দিতে হবে, এক্ষুনি অটোপাস দিতে হবে, এক্ষুনি আনসারদের চাকরি দিতে হবে, নানান ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স হয়েছে এই সরকারের। কিন্তু তাদের একটা ম্যান্ডেট আছে, যে ছাত্রগণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট, সেটার বলেই তারা ক্ষমতায় আছে। তারা আশা করি যে দ্রুত নির্বাচন দিয়ে সসম্মানে তারা প্রস্থান করবে, সেটাই আমরা প্রত্যাশা করব। কিন্তু সেগুলির ক্ষেত্রে নানান ধরনের বাধাবিঘ্ন আসছে। তখন চাপের মুখেই কিন্তু আওয়ামী লীগকে তারা ব্যান করতে বাধ্য হয়েছে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ, এই নিয়ে বেশ সমালোচনা আছে। আপনি সমালোচনা আছে। এটা আসলে করাটা দরকার ছিল, তৎক্ষণাৎই করা দরকার ছিল। সেটা নিয়েও তো অনেক বিতর্ক আছে। ওরটা কেন বঙ্গভবনে নিতে হলো, এটা শহীদ মিনারে হওয়ার কথা, নানান ধরনের কথা আছে, নানান ধরনের মতবাদ আছে। তো এটা না বিপ্লবী না সেরকম, কি বলবো, এটা তো একটা, যদি সত্যিকার অর্থে বলি, একটা জগাখিচুড়ি একটা অবস্থা। এখন আস্তে আস্তে শেপ নেবে, ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে আমরা এগোবো। শঙ্কা আছে, আবার সম্ভাবনার রাস্তাও আছে, হয়তো কিছু পাবো আমরা। সব কিছু তো অ্যাবসলিউট পাবো না, এটাও আশা করাটা ঠিক না। এবং অন্তর্বর্তী সরকারের হাতে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নেই, ঘষা দিলেই দৈত্য এসে বলবে যে সমস্যার সমাধান রাতারাতি করে দিলাম। এটা সম্ভব না। সামনে কিন্তু রাজনৈতিক দলগুলির জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে এই জুলাই স্পিরিটটা যদি তারা ধারণ করতে না পারে, তাহলে তারা বিপদে পড়বে। কারণ আগেকার মডেলের সনাতনী চিন্তায় কিন্তু রাজনীতি করলে আর হবে না, জবাবদিহিতা থাকবে। এখন কিন্তু আগের মতো রাত্রে ভোট হবে না, পুলিশে জিতিয়ে দেবে না, তারপরে নানান ব্রাইব করে আমলাতন্ত্রকে, আপনি কিছু মনে করবেন না, তো তাদেরকে তো এত গলা পর্যন্ত দিয়ে কিনেই ফেলেছিল, মানে বশংবদ করে ফেলেছিল, রাষ্ট্রকে একটা ধ্বংস করে ফেলেছিল একটা পরিবারতন্ত্রের মধ্যে দিয়ে। তো সেই অবস্থাটা এখন থাকবে না। এখন ঘরে ঘরে যেতে হবে, জবাবদিহিতা থাকবে, ভোটের ব্যাপার আছে, সেটা একটা কঠিন হয়ে গেছে। পলিটিক্স কিন্তু এখন অনেক ডিফিকাল্ট হয়েছে। ফলে আগেকার মতো সেরকম সনাতনী চিন্তাভাবনায় রাজনীতি করলে হবে না। সেই কেমিস্ট্রিটা চেঞ্জ হয়ে গেছে, আমি মনে করি অনেকখানি চেঞ্জ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে কবির ভাই। আপনি জানেন যে যেটা হাসান হাফিজ বলার চেষ্টা করলেন, কিন্তু রাজনীতি এখন যেটা টালমাটাল রাজনৈতিক অবস্থা, এটা স্বীকার করতেই হবে যে রাজনীতির স্থিতি নেই রাজনীতিতে। দেশে এমনি অর্থনৈতিক অবস্থাতেও অন্যরকম চলছে, আপনি জানেন। তো এই যখন অবস্থা, তখন একটা সামনে যে চ্যালেঞ্জটা আসছে, রাজনীতির দল নিষিদ্ধ করা তো সহজ, টিকিয়ে রাখাটা তো খুবই কঠিন। তো সেই কারণে এটা নির্ভর করে সরকারের পারফরমেন্সের উপর। সরকার যদি সফল হন, সরকার যদি সর্বক্ষেত্রেই সফল হয়, তাইলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া খুব সহজ। আর না হলে পরিস্থিতিটা যে কোনো সময় যে কোনো দিকে মন নিতে পারে। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি হাসান হাফিজ ভাই যেটা বললেন এবং আপনি যে প্রসঙ্গটা আনলেন, এই সরকারের বৈধতাটাই কিন্তু তার পারফরমেন্স বেসড। অর্থাৎ এই সরকারের যত ভালো পারফর্ম করবে, মানুষ তত এই সরকারটাকে গ্রহণ করবে। রাইট। তো কাজেই এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু। তো কাজেই পারফরমেন্সের দিক থেকে এখানে এই সরকারকে মনোযোগী থাকতে হবে যতদিনই থাকে। এখন যেটা আপনি বললেন যে, এবং যেটা হাসান হাফিজ ভাই বললেন, এটাও আমি মনে করি পরিস্থিতির বদল হয়েছে, এটাও সত্যি কথা। আমি যখন তরুণদের সাথে কথা বলি, এই গত জুলাই অগাস্টে আন্দোলনের সময় আমি যখন দেখছিলাম, তখন আমি নিজে, আমরা কি করতাম আমাদের বয়সে, এসে 70-71 সালে আমরা কি করেছি, সেটার সাথে আমি নিজে বসে বসে তুলনা করতাম। তুলনা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে কয়েকটা জিনিস। একটা হচ্ছে, তারা যে আমাদের চেয়েতে তারা অনেক বেশি উদ্ভাবনী শক্তি রাখে। আপনি যে স্লোগানগুলি দেখেছেন, কোন স্লোগান, আমরাও একসময় যে স্লোগান দিয়েছি, এদের স্লোগানের সাথে আমাদের স্লোগান আকাশ পাতাল তফাৎ। আমাদেরগুলো উজ্জীবিত করেছিল মানুষকে। তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, আমরা এসব স্লোগান দিয়েছি। কিন্তু এবার আপনি খেয়াল করবেন, এদের যে স্লোগানগুলো আমাকে সত্যি সত্যি আমাকে এটা বুঝিয়েছে যে এই প্রজন্মকে আমরা যেভাবেই দেখে থাকি, এই প্রজন্ম অনেক বেশি ইনোভেটিভ, এটা তারা কিন্তু প্রমাণ করেছে, 1 নম্বর। 2 নম্বর, আমার কাছে মনে হচ্ছে
তারা অনেক বেশি তারা সাংগঠনিকভাবে অনেক বেশি সৃজনশীল। আপনি এই যে 6 জন নেতৃবৃন্দকে ধরে নিয়ে যাওয়া হলো, তারপরেও আন্দোলনটা কি থেমে থাকেনি, খেয়াল করবেন। তো কাজে তার অর্থটা কি? তারা এমনভাবে একটা নেটওয়ার্ক তৈরি করেছিল যে ওই 6 জন কেন, এরকম আরো হয়তো কয়েকজন গেলেও তারা আন্দোলন থামে, স্তরে স্তরে নেতৃত্ব অসাধারণ। এবং এখনকার বাস্তবতা এটা সম্ভব, আমাদের সময় সেটা সম্ভব ছিল না, কারণ আমরা হায়ারার্কিক লিডারশিপে চলেছি আমাদের সময়। এটা কিন্তু হরাইজন্টাল লিডারশিপে চলছে। মনে আছে 165 জন না কতজন সারা দেশে সমন্বয়ক তৈরি করেছিল। সো দিস ইজ রিফ্লেকটিভ অফ দ্য নিউ এনভায়রনমেন্ট। 2011 সালে তিউনিসিয়াতে যে আন্দোলন হয়েছিল মনে আছে, এবং এরপরে তাকে ভরসা করে ইজিপ্টে যে আন্দোলনটা হলো সেই 11-12 সালে, ওটা কিন্তু ইন্টারনেট বেসড মুভমেন্ট ছিল, কেউ নেতা ছিল না। কিন্তু এই যে মোবারকের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, কোনো একজনের নেতা ছিল, ডিজিটাল প্ল্যাটফর্মের বেসিস এটা হয়েছে। এই প্রজন্ম কিন্তু আমাদের গত আন্দোলনটাকে এই ডিজিটাল হরাইজন্টাল প্ল্যাটফর্মের বেসিসে নিয়ে গেছে। সো আমাদের পুরনো প্রেক্ষাপট থেকে যখন আমি দেখি, আমার কাছে তো মনে হয় যে এটা বুঝতেই পারছি না আমরা, আমাদের জন্য অসুবিধা হচ্ছে যে এটা কীভাবে তারা মানে সম্ভব করলো। প্লাস দেখেন আপনি লিডারশিপ দেখেন, ওদের লিডারশিপের মানে এরা আমার বিবেচনায় আন্দোলনের সময় এই গত 1.5 মাস 2 মাস সময় ধরে খুব কম ভুল, কিন্তু তারা খুব কম ভুল সিদ্ধান্ত নিয়েছে, এবং সিদ্ধান্তগুলো তাদের বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর ছিল বলে আমার কাছে মনে হয়েছে। তো এই কথাগুলো এই জন্য বললাম, যেটা হাসান হাফিজ ভাই বললেন, আপনাকে তো এই বাস্তবতার উপরই রাজনীতিটা করতে হবে, এই তরুণ প্রজন্মের প্রত্যাশার উপরই তো আপনাকে করতে হবে, কারণ এরাই তো ফিউচার বাংলাদেশের। এই ফিউচারটাকে আপনি এখন কিভাবে তৈরি করেন, ফ্রেম করেন, তার উপর নির্ভর করবে আপনি কতটা সফল রাজনৈতিকভাবে হবেন কি হবেন না। তো কাজেই এই পরিবর্তিত প্রেক্ষাপটটাকে মনে রেখেই করতে হবে, এবং এটা বদলে গেছে। আমি ওদের সাথে যখন কথা বলি, তারা অনেক বেশি ইনফরমেশন দাবি করে, চায়। আমরা যেভাবে সরকারি চাকরি করেছি, শিক্ষকতা করেছি, আমাদের আমলে যেরকম কোনো রকম হলেই হয়ে যায়, এদের ধারণা কিন্তু কোনো রকম না। আই ওয়ান্ট ইনফরমেশন, এক্সাক্ট ইনফরমেশন, কী হচ্ছে না হচ্ছে। ওরা অনেক বেশি অ্যাকাউন্টেবিলিটি চায়, আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনি দায়িত্ব পালন করলেন কি না। তো কাজেই এই জিনিসগুলো ওরা, এবং এদের এখনকার প্রেক্ষাপটটা কিন্তু হচ্ছে জাস্টিস। আমার যা রাইট এটা আমি চাই, আমাকে আপনি দিতে হবে, যদি না দেন আমি আপনাকে অ্যাকাউন্টে নিয়ে আসতে পারি বা আপনার অ্যাকাউন্টেবল করতে পারি। তো এই বিষয়গুলো নতুন কিন্তু, এবং আমাদের জন্য এই যে ধরেন পরিবর্তনগুলো আমাদের কাছে লাগছে, শখ মনে হচ্ছে, কিন্তু এই বাস্তবতাটা যদি আমরা মনে না রাখি, তাহলে কিন্তু যেটা হাসান হাফিজ সাহেব বললেন, অনেক রাজনৈতিক দলকে এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করতে হবে। কারণ নতুন প্রজন্ম, আমি দেশের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, সমন্বয়ক নয়, তরুণ প্রজন্ম। আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র বা শিক্ষকতাও করেছি। রংপুরে এক ছেলে, কলেজের রংপুর ইউনিভার্সিটির এক ছেলে আমাকে লেসন দিয়ে দিয়েছে, দাঁড়িয়ে এসে আমাকে কতক্ষণ এই মানে গভর্নেন্সের উপর একটা 10 মিনিটের বক্তৃতা দিয়ে দিয়েছে। আই ওয়াজ ডিপলি ইমপ্রেসড। ওখানকার ছেলে এই বিষয় যদি জানতে পারে, দেন ইট রিফ্লেক্টস এ জেনারেশনাল অ্যাওয়ারনেস। তারা একটা নতুন চিন্তা ভাবনা করছে, যেটাকে আমাদের মাথায় রেখে ভবিষ্যতে আমাদের এই রাজনৈতিক কাঠামোটাও পুনর্বিন্যাস হয়তো করতে হবে। অনেক ধন্যবাদ হাসান হাফিজ। আপনি জানেন যে বিগত যে আন্দোলন ঠিক না, মানে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রের দিশা কি আপনি পেয়ে গেছেন না পাচ্ছেন? কিছুটা তো পাচ্ছি, হতাশ হওয়ার তো আমি কারণ দেখছি না। আসলে এটা তো শুরু হয়েছিল নিরাপদ সড়ক থেকে, তাই না? কোটা আন্দোলন হলো, তারপরে সরকার একের পর এক এত বেশি ওভার কনফিডেন্ট হয়ে গেছে, মানে তারপরে আপনি দেখেন যে যখন এটা কোর্টে গেল, ব্যাপারটাকে এটা লিঙ্গার করলো। আবার এই দেশে কিন্তু মধ্যরাত্রেও কোর্ট বসেছে, সেটাকে বুঝতেই পারেন না। এটা সরকার এটা বুঝতে পারেন, কারণ দে আর ডেস্টাইন টু, তাদের ডেস্ট্রয় যে হবে তারা, সেটা কিন্তু তারা নিজেরাই সেই নিয়তির দিকে ধাবমান হচ্ছিল দ্রুত। তারপরে এই যে ঠাট্টা করে ছাত্রীরা বলেছে যে তুমি কে আমি কে, রাজাকার, এই আয়রনিটাও বুঝতে পারেন নাই শেখ হাসিনা, এটা বুঝতেই পারে নাই, এটাকে আক্ষরিক অর্থে নিয়েছে। কিন্তু সেই বিদ্রোহটা, সেই রোকেয়া হলের মেয়েরা যখন রাত্রেবেলা বেরিয়ে গেল,
তখন এটা সারা দেশে দাবানলের মতো ছিল, আপনি যেটা বললেন ডিজিটাল বিপ্লব, এবং তারা অনেক ম্যাচুরিটির পরিচয় দিয়েছে। আর একটা ফিনোমেনন হচ্ছে, সত্যের খাতিরে এটা বলতে হবে, যত ছাত্র আন্দোলন আমরা দেখেছি সেই 52 থেকে ধরে 52, 62, 66, 69, 71, 90, 24, সে সময়কার ছাত্ররা কিন্তু ক্ষমতার ধারে কাছে আসতে চায় নাই, ছাত্র নেতৃত্ব। কিন্তু এইবার একটা গুণগত একটা কিন্তু পরিবর্তন আছে, সেটা কিন্তু এটার বিপজ্জনক দিকও আছে। ক্ষমতা, প্রতিপত্তি, আপনার দম্ভ, এগুলি কিন্তু মানুষকে ভালো পথে নেয় না, সেগুলি সবাই হজমও করতে পারে না, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এটার আমি বিস্তারিত বিশদ আলোচনায় যেতে চাচ্ছি না, কারণ সহিষ্ণুতার অভাব এখনও আমাদের দেশে আছে এবং এই মুহূর্তে অনেক বেশি। যতই আমরা এটার সহিষ্ণুতার জন্য, সংযমের জন্য কথা বলছি, গণতান্ত্রিক পরমত সহিষ্ণুতার কথা বলছি, কিন্তু বাস্তব অবস্থাটা সেরকম নয়। তো ফলে এইটাও একটা বড় ধরনের ফিনোমেনন, সেটাও পলিটিক্সে একটা প্রভাব ফেলবে। ভালো কি মন্দ সেটা এখনই বলার সময় আসেনি, এটা এখনো ইটস টু আর্লি টু কমেন্ট। এটা আমার একটা অবজারভেশন আর কি, যে ক্ষমতার কাছাকাছি যাওয়া এবং অ্যাসপিরেশন তৈরি হয়েছে, এটা কিন্তু আগে আমরা লক্ষ্য করি নাই কখনো। আপনি তো এটাকে বিপজ্জনক বলে মন্তব্য করলেন। বিপজ্জনক দিক আছে এটার। কেন বিপজ্জনক? বিপজ্জনক কারণ আপনি কম বয়সে সেটা ধারণ করা তো মুশকিল। আপনি ইসলাম ধর্মেও যদি দেখেন, আপনি নবুয়ত পেতেও তো আপনার 40 বছর লাগে একটা ম্যাচুরিটি। আপনার বাংলাদেশের আগেকার কনস্টিটিউশনে তো 35 বছর লাগে রাষ্ট্রপতি হওয়ার জন্য, তাই না? একটা মানে বয়সের ব্যাপার আছে। এখন ওরা তো একেবারে স্কুল লেভেল থেকে এবার আন্দোলনটা করেছে সর্বস্তরে, এবং এটা সাধারণ মানুষ নেমে এসছে। মানুষ এত অতিষ্ঠ হয়ে উঠেছিল হাসিনার অপশাসনে, অতিষ্ঠ হয়ে মানে দুর্বিষহ জীবনযাপন মানে করেছে। এই মেট্রো রেল দিয়ে, পদ্মা সেতু দিয়ে কী হবে, এত মেগা প্রকল্প দিয়ে কী হবে যদি আপনার কথা বলার স্বাধীনতা না থাকে, আপনার নিরাপত্তাটা না থাকে, আপনি গুম করবেন, খুন করবেন, আপনি মানে হাজার হাজার কর্মী, নেতাকর্মীকে, এই রাজনৈতিক দলগুলি যে এতদিন ধরে সংগ্রাম করেছে, তো ছাত্ররা ফিনিশিংটা দিয়েছে, কিন্তু তাদের রাজনৈতিক দলগুলির ইয়েকে আমরা অস্বীকার করলে তো হবে না। তারা গুমের শিকার হয়েছে, তারা ফেরারি জীবনযাপন করেছে, কত লোক পঙ্গু হয়ে গেছে, এত মানুষের প্রাণ গেছে, তারপরে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নাই। তো সেই দলকে কেন মানুষ ক্ষমা করবে? ক্ষমা করার তো কোনো প্রশ্নই ওঠে না। সেইটা নতুন আওয়ামী লীগকে আসতে হবে, সেরকম নাকে খত দিয়ে আসতে হবে, তাদের চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন ঘটিয়ে সময়ের উপযোগী যেই দাবি, সেইটাকে চাহিদা, সেটাকে ধারণ করে তারপরে নতুন আওয়ামী লীগ আমরা দেখতে চাই। সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এই মুহূর্তেই এটা বলা যাবে না। অনেক ধন্যবাদ হাসান হাফিজ। কবির ভাই, এটা হলো যে যেটা বললেন যে অনুশোচনা নেই আওয়ামী লীগের, তো এটা তো দেখতেছি আমরা অন্য রাজনৈতিক দলের বেলায়ও একই। 1971 সনের ভুলের জন্য জামাত ইসলামী তো ক্ষমা চায়নি, আওয়ামী লীগও একই ভুলই করতে যাচ্ছে। এক ভুল করলে একই পরিণতি হবে, সেটাই তো কথা। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই তরুণ প্রজন্ম কেন বিদ্রোহ করলো, একটা প্রজন্ম কেন একটা ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে বা প্রত্যাখ্যান করে, তার কারণ হচ্ছে যে পলিটিক্সে আপনার এথিক্সের ভ্যালু, এথিক্স এবং মরালিটির এই দুটো জিনিসকে রাখতে হবে। কিন্তু আপনার আপনি যখন এথিক্স থাকে না, জাগরুকতাই করতে পারেন, জাগরুকতা করি, এটা আমরা যখন করি তখন আমাদের কাছে হয়তো আমরা গ্রহণ করি বা এটা নিয়ে খুব বেশি কথাবার্তা বলি না। কিন্তু তরুণ প্রজন্ম কিন্তু চ্যালেঞ্জ করবে এবং সেটা করেছে কিন্তু, এবং নীতিনৈতিকতাহীন, বাস্তব নীতিনৈতিকতাহীনতাটাও কিন্তু তারা গ্রহণ করেনি। তো কাজেই হাসান হাফিজ ভাই যেটা বললেন, এটাকেও হাইলাইট করা দরকার যে আগামী দিনে এই সমাজে নীতিনৈতিকতার যে অবক্ষয় এখন আমরা দেখছি, তার থেকে বেরোতে হবে আমাদেরকে, আর তরুণ প্রজন্মকে সেটা লিড করতে হবে। সেই নেতৃত্ব দরকার, তো সেটা তারা তাদের কাজের মধ্য দিয়ে সেটা প্রমাণ করতে হবে যে হ্যাঁ, মানুষের আস্থা অর্জন করার জন্যে তা এই ধরনের নেতৃত্ব আমরা চাই। কারণ আমরা তরুণ প্রজন্ম আছে, আমরাও তো বুড়ো মানুষ, আমরাও তো আছি সমাজে, তো কাজেই আমাদেরও তো বিশ্বাসটা অর্জন করতে হবে। তো সেই জন্যে আমি মনে করি হাসান হাফিজ যেটা বললেন, ক্ষমতা টক্সিকই কারণে ক্ষমতার সাথে সাথে কিন্তু ক্ষমতা ক্ষয় করে মানুষকে, দেয়ার চেতে বেশি নেয়, এটা ইতিহাস তাই বলে, এবং বিভ্রান্ত করে অনেক সময়। তো কাজেই আপনাকে এই পাদপীঠে আপনি যখন এই আলোতে থাকবেন, তখন আমরা খেয়াল রাখতে হবে যে এর কিন্তু একটা করোসিভ ইফেক্ট আছে, আপনাকে তার থেকে দূরে থাকতে হবে যদি আপনি আস্থা অর্জন করতে চান। এবার একটু রাজনীতির বাইরে দেখি দুনিয়াতে কি ঘটছে এবং কি ঘটবে। সেটা হচ্ছে ভারত পাকিস্তানে 87 ঘন্টার একটা যুদ্ধ হয়ে গেল। সেই যুদ্ধে এখন প্রশ্ন উঠেছে কার লাভ কার ক্ষতি।
অভিজ্ঞ কূটনীতিক হিসাবে আপনি কিভাবে এটা দেখছেন? তারপরে আমি হাসান হাফেজের কাছে যাব। ধন্যবাদ আপনাকে। না, এটা তো খুবই টান টান, খুবই উত্তেজনাময় একটা সময় গেল গত কয়েকটা দিন। 2-3টা বিষয় আমি বলবো। যেমন ধরেন, আমি প্রথম প্রেক্ষাপট যেভাবে দেখবো সেটা হচ্ছে, যেহেতু আমি কূটনীতিক জগতে কাজ করেছি, স্বভাবতই এই বিষয়ের আগ্রহটা একটু বেশি ছিল। আমার কাছে মনে হয়েছে যে কূটনীতিতে বা কূটনীতিক প্রেক্ষাপট থেকে ভারত জিনিসটাকে যেভাবে ব্যাখ্যা করেছে বা যেভাবে ন্যারেটিভটা তৈরি করেছে, এই ন্যারেটিভটা কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় খুব একটা গ্রহণ করেনি। তার অর্থ হচ্ছে যে পেহেলগামে যে ঘটনাটা ঘটেছিল, এর সাথে পাকিস্তান যুক্ত আছে বা পাকিস্তানে অবস্থিত সন্ত্রাসী গোষ্ঠী যুক্ত আছে, কাজে তাদেরকে পানিশ করার জন্য যুদ্ধে যেতে হবে। তো এই কারণ আন্তর্জাতিক সম্প্রদায় বারবার অনেকেই বলছে যে এটা একটা ইনভেস্টিগেশন হয়ে যদি দেখা যায় যে হ্যাঁ এরা যুক্ত, তাহলেই সেটা পরবর্তী পদক্ষেপ হিসেবে পানিশমেন্টে যাওয়া যেতে পারে। কিন্তু ভারতীয়রা কিন্তু এবার এই স্টেপটাকে, মানে একটা স্টেপকে বাদ দিয়ে তারা সরাসরি আক্রমণে গেছে। ফলে তারা যেভাবে মনে করেছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পাবে, কূটনৈতিকভাবে আমার কাছে মনে হয়নি সেটা এসছে। এটার কারণ কি? কারণটা বলছি আপনাকে। যেদিন ধরেন পেহেলগামের ঘটনাটা ঘটেছিল, তখন কিন্তু জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনি কিন্তু দিল্লিতে ছিলেন। ভারতের হয়তো প্রত্যাশা ছিল যে জেডি ভ্যান্স যেহেতু দিল্লিতে আছেন, তার সামনে ঘটনাটা ঘটেছে, হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র আমার সাথে থাকবে বা আমরা মার্কিন সমর্থন পাব। কিন্তু আপনি লক্ষ্য করবেন, যেদিনই প্রথম যুদ্ধটা লাগবার আগেই কিন্তু জেডি ভ্যান্স ওয়াশিংটনে বলেছে যে আমরা আঞ্চলিকভাবে সংঘাত তৈরি করতে চাই না। কথা যুদ্ধ লাগবার আগে বলেছে। যখন যেদিনে ফার্স্ট মিসাইল গিয়ে পড়লো পাকিস্তানে 9টা, ট্রাম্প শেমফুল বললেন কথাটা, অর্থাৎ এই অ্যাকশনটাকে তিনি শেমফুল বললেন। তার অর্থ ভারতীয়রা যদি মনে করে থেকে থাকে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা তাদের পক্ষে পেয়ে গেছে বা তাদের পক্ষে আছে, এই বক্তব্যটা কিন্তু তার মধ্য দিয়ে এটার ফারাকটা বুঝিয়ে দিল। এবং তৎপর পরে কিন্তু দেখবেন আপনি, জেডি ভ্যান্স আবার বলছিল যে নান অফ আওয়ার বিজনেস, পাকিস্তান ভারত এটা সমাধান করুক। তার অর্থ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা ধারণা ছিল যে ভারত শক্তিশালী দেশ, পাকিস্তানকে যদি পানিশ করতে পারে নিজে নিজে করে ফেলুক, তারপরে দেখবো আমরা কি করা যায়। তার একদিন পরেই কিন্তু আপনি দেখেছেন যে জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী, তারা জয়শঙ্কর না, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও, দুজনে মিলে কিন্তু উদ্যোগী হয়ে সিজফায়ারটার আয়োজন করেছে। যদিও ভারতীয়রা এখন এটা স্বীকার করছে না, বলতে চাচ্ছে না, কিন্তু একথা সত্যি যে কূটনৈতিকভাবে ভারত কখনোই কাশ্মীর ইস্যু নিয়ে অন্য কোনো পক্ষের অংশগ্রহণ তারা পছন্দ করে না, বহুকাল ধরেই চায় না। কিন্তু এবার এই যুদ্ধের ফলে যেটা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরিভাবে এতে যুক্ত হয়েছে। এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে স্টেটমেন্টটা দিয়েছেন, ওখানে কিন্তু বলেছেন দুই পক্ষ ব্রড রেঞ্জ অফ ইস্যু নিয়ে আলোচনায় বসবে। এখন ব্রড রেঞ্জ অফ ইস্যুর মধ্যে পাকিস্তান কিন্তু কাশ্মীর তুলেছে, ওয়াটার ইস্যু আছে। তো তার অর্থ হচ্ছে যে কূটনৈতিকভাবে ভারত এই এত বড় একটা বিষয়ের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অন্যান্য বন্ধুদের যে পরিমাণ সমর্থন তারা প্রত্যাশা করেছিল, সেটা কিন্তু আসেনি। বরঞ্চ সকলেই রেস্ট্রেইনড, যুদ্ধ কমাক বা যুদ্ধ থেকে বেরিয়ে আসুক, এই বিষয়টাই তারা বলেছে। এটা গেল একটা। দ্বিতীয় যদি আসে, সামরিক ব্যবস্থাপনায়ও কিন্তু খুব বেশি ভালো হয়েছে বলে আমার কাছে মনে হয় না, কারণ তাদের সর্বোত্তম বিমান ভূপাতিত হয়েছে। পাকিস্তানিরা যেভাবে তাদের উপর চড়াও হয়েছে, তারা এখন বলছে আমরা তো সন্ত্রাসীদের ঘাঁটি নষ্ট করতে চেয়েছিলাম। এটা কোনো যুক্তিসঙ্গত কথা হয়? আপনি আরেকটা দেশের ভিতর আক্রমণ করলে এটাকে আপনি সন্ত্রাসী ঘাঁটি বলেন আর যাই বলেন, পাল্টা আক্রমণ তো আসতেই পারে। এখন আপনি বলছেন এই ন্যারেটিভ আমরা যুদ্ধ করতে চাইনি, তার অর্থ হচ্ছে যে তারা তাদের ন্যারেটিভটা ঠিকমতো সাজায়নি, বা তারা ঠিক যেইভাবে তাদের যুদ্ধ প্রস্তুতি শেখানো, তারা কিন্তু খুব ভালো কিছু করতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। তো সামগ্রিক বিবেচনায় আমার কাছে ভারতের জন্য এটা খুব ভালো একটা সময় ছিল বলে মনে হয় না। এবং এই সমস্যাটা পার হয়ে গেছে তা নয়, কিন্তু আজকেই তাদের 12 তারিখ, তো আজকে
আজকে তাদের 2 DGMO মিলিটারি অপারেশনস 2 দেশের পাকিস্তান ভারত বসবার কথা একটু বোধহয় পোস্টপোন করে দিয়েছে, বসতে হবে। তারপরে ধরেন এই যে ব্রড রেঞ্জ অফ ইস্যুর মধ্যে এখন তো কাশ্মীর এগেইন ইন্টারন্যাশনালাইজড, এটা ট্রাম্প বলছে মধ্যস্থতা করবে। ইয়েস, মধ্যস্থতা করে, মানে এটা কিন্তু ভারতের জন্য একটা স্ট্রং নেগেটিভ একটা ইন্ডিকেশন। তো তাই কী দাঁড়ালো যে কূটনৈতিকভাবে তারা যেই প্রত্যাশা করেছিল সেটা পায়নি, সামরিকভাবে তারা যেরকম চাপ সৃষ্টি করগুলো ভেবেছিল সেটা মনে হচ্ছে না এখন পর্যন্ত। ক্ষতিও ভারতের বেশি হয়েছে। তো কাজে এই অবস্থা আপনি কিভাবে দেখেন ভারত পাকিস্তান যুদ্ধ? না, ওটা 87 ঘন্টার ইয়েতে একটা হিসেবে দেখা গেছে যে ভারতের ক্ষতি 20 কিংবা 22 গুণ বেশি হয়েছে। আর এটা বোধহয় ভাবতে পারেনি পাকিস্তানের এইভাবে কঠোর জবাবটা দিবে। এবং আপনি আরও জানেন যে ওআইসি কিন্তু কঠিন স্ট্যান্ড নিয়েছে, এটা কিন্তু পাকিস্তানের পক্ষে নিয়েছে। তো ফলে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আবার ইরানের সঙ্গে আমেরিকার যেরকম একটা মানে বৈরিতার মধ্যেও একটা কিন্তু মানে আলাপ আলোচনার একটা ক্ষেত্র তৈরি চলছে। ফলে খুব ইজিলি বলা যাবে না, ঢালাওভাবে একটা জেনারেলাইজ করা যাবে না যে কোনখানে কি হচ্ছে। তবে এই জিনিসটা ভালো যে যুদ্ধবিরতিটা এবং খুব কম সময়ের মধ্যে যে তাদের মতো মানে বোধোদয় হয়েছে দুই পক্ষেরই, একটা ফেস সেভিংয়ের ব্যাপারও বোধহয় এটার মধ্যে আছে। কারণ ওই যে ভীতিকর গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই কিন্তু ভারতকে আমেরিকা বলেছে যে এটা বন্ধ করো, না হলে বিপদ হবে। তো সেটা তারা মানতে বাধ্য হয়েছে। আপনি বললেন যে তারা সেটা স্বীকার করতে চাচ্ছে না, সেটাও আর একটা কিন্তু কূটনৈতিক ব্যর্থতাই অবশ্যই আমরা বলবো। তো যাক, এটা আমাদের জন্য ভালো, কারণ আমাদের মধ্যে তো ডাইরেক্ট প্রভাবটা এসে পড়তো। এবং হজের মৌসুম এখন, কাশ্মীরের অনেকে হজে যেতে পারেনি, তো তারা নিরীহ কাশ্মীরিরা কিন্তু মানে তাদের প্রাণ ভয়ে তারা অতিষ্ঠ হয়ে আছে, মানে বিপজ্জনক অবস্থার মধ্যে আছে। এটা তো ঠিক না। কাশ্মীরের স্বায়ত্তশাসন তো দিতে হবে, কিংবা মুক্তিকামী কাশ্মীরের স্বাধীনতার জন্য যে আকাঙ্ক্ষা এবং তারা যে যুদ্ধ করে যাচ্ছে সেটাকেও তো সম্মানটা করতে হবে। তো এটা এখন প্রথমবারের মতো বোধহয় ইন্টারন্যাশনাল ফোরামে এলো আর কি, যেটা সবসময় ভারত চেয়েছে যে নিজেদের মধ্যে রাখতে, দ্বিপাক্ষিক বলে। ভারত তো আপনি জানেন একজন ঝানু কূটনীতিক হিসেবে যে সার্কটাকেও নষ্ট করেছে তারা। তো এটা হলেও আমরা একটা আঞ্চলিক শক্তি হিসাবে আমরা ইউর মতো হয়তো হইতে পারতাম না, কিন্তু একটা ঐক্যটা তো দরকার। এখনকার আগেরকার কনসেপ্টে তো চলবে না যে মানে এত বৈরিতা করে সম্ভব না, শত্রুর সঙ্গেও কিন্তু একটা ডায়ালগ থাকতে হয়। তো ফলে সেখানেও চেঞ্জ হয়েছে, শুধু বাংলাদেশের পলিটিক্সে যে চেঞ্জ হয়েছে তা না, ইন্টারন্যাশনালিও কিন্তু চেঞ্জ হয়েছে, মেরুকরণগুলি চেঞ্জ হয়েছে। তো দৃষ্টিভঙ্গিগুলিও সেরকম হবে। এটা স্বস্তির কথা, আনন্দের কথা বাংলাদেশের জন্য যে যুদ্ধটা সেভাবে হয়নি। তো এখন আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু অনেক কিছু সমাধান করা সম্ভব, অনেক ভুল বোঝাবুঝিও দূর করা সম্ভব। আমরা চাইব যে একটা শান্তি ফিরে আসুক এই উপমহাদেশে, আমরাও যেন শান্তিতে বসবাস করতে পারি। আমি একটু যোগ করি হাসান হাফিজ ভাইয়ের সাথে, খুব চমৎকার করে উনি বললেন। দেখেন যুগটা কীরকম পাল্টেছে। প্রেসিডেন্ট ট্রাম্প যাচ্ছেন কিন্তু সৌদি আরব, কুয়েত এবং ইউএই সফরে। যে খবর ওয়াশিংটন থেকে আসছে সেটা হচ্ছে যে তিনি প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারেন। আমরা কি ভাবতে পারি এটা? হ্যাঁ, অবশ্যই না। এবং ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলছে যে নিউক্লিয়ার ডিল যেটা JCPOA 2015 সালে করেছিল, সেটা তো ট্রাম্প প্রশাসনই বাতিল ওখান থেকে উজ্জ্ব করেছিল। ট্রাম্প প্রশাসনই এখন ইরানের সাথে চেষ্টা করছে ইসরায়েলকে সাইডে রেখে। এবং গত সপ্তাহে কিন্তু হুতিদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি করেছে ইসরায়েলকে বাইরে রেখে। মানে অনেক কিছু ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো প্রথাগত ধ্যান ধারণার বাইরে ঘটছে। তো সেটা কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে বৈশ্বিক পরিবেশ অনেক বদলাচ্ছে। আমাদেরও কিন্তু এই যেটা হাসান হাফিজ ভাই বললেন, আমি একেবারেই একমত ওনার সাথে, যে শুধু আমাদের এখানে বদলাচ্ছে না, বাইরের অনেক কিছু অভাবনীয় কিছু ঘটনা ঘটছে। আছে কিন্তু চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জেনেভাতে আলোচনায় কিন্তু তারা তাদের এই শুল্ক 90 দিনের জন্য বন্ধ রাখতে, কমিয়ে আনতে তারা রাজি হয়েছে। অনেক ঘটনাবলী কিন্তু ঘটছে। আবার তুরস্ক মিডিয়েট করছে রাশিয়া এবং ইউক্রেনের, রাইট, ইউক্রেনে। এবং পুতিন সাহেব ফর দ্য ফার্স্ট টাইম মিট করছেন জেলেনস্কিকে, যেটা মানে অসম্ভব মনে হয়েছে 10 দিন আগেও বা 15 দিন আগেও। অর্থাৎ বৈশ্বিক প্রেক্ষাপটে কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন হচ্ছে, এবং এর ফলাফল কী হবে আমরা এখন জানি না, কিন্তু পরিবর্তনের ইঙ্গিতগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং বলা যায় যে এক ধরনের নূতনত্ব, কিছু কিছু ইতিবাচক দিকও আছে। রাইট, ইতিবাচক, সেটাই বলছি। সেটা কি ইতিবাচক? এখন ভুল বুঝাবুঝির কথা বললে তো একটা দূর হয়, কারণ আমি আপনাকে আক্রমণ করব, আপনিও পাল্টা আক্রমণ করবেন, তাতে তো দুইজনেরই
কম বেশি ক্ষতি তো সবারই হবে, তাই না? সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে যুদ্ধ কেন আমরা করব? আমরা আলাপ আলোচনা করব, ভুল বুঝাবুঝিতে দূর করব, পারস্পরিক শ্রদ্ধাশীল হব, ছাড় দেব আমরা, তাহলেই তো একটা শান্তির পৃথিবী আমরা হয়তো পেতে পারি। কবির ভাই, আপনি কি মনে করেন যে এই যুদ্ধের পরে আমার দুই দেশেই কিন্তু রাজনৈতিকভাবে মানে নিজেদের মধ্যে নিশ্চয়ই একটা রাজনৈতিক কী হবে, প্রতিক্রিয়া হবে? বিশেষ করে ভারতে বিহারে নির্বাচন আছে এবং পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। ওইদিকে পাকিস্তানে তো আপনি জানেন যে ইমরান খানের ফেট লেখা হয়ে গেছে আবারও এই যুদ্ধের মধ্যে দিয়ে। এখন সেনা মানে বিশেষ করে সামরিক বাহিনী এখন শীর্ষে অবস্থান করছে। তো কি দাঁড়াবে এটা বলা মুশকিল দক্ষিণ এশিয়ার জন্য, কারণ আমি ভারতীয় কিছু মিডিয়া, আপনারা দুজনই মিডিয়া জগতের নেতা, এবার যে পরিমাণ মিস ইনফরমেশন এবং মেইন স্ট্রিম মিডিয়া যেভাবে নিজেদেরকে উপস্থাপন করেছে, তাতে আমি খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ দেখছি না। কোনো অবজেক্টিভ অ্যাসেসমেন্ট হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। ভারত মানে এমনভাবে প্রচারণাটা হয়েছে, ঠিক একইভাবে পাকিস্তানও কিন্তু তাই। এবং পাকিস্তানেও আপনি যে দেখছেন জেনারেল আসিম, উনি তো এখন হি ইজ দ্য হিরো নাও ইন পাকিস্তান, সেভ পাকিস্তান অ্যাজ ইফ। তো কাজে আসিম মুনির যদি হন, তাহলে তো সামরিক বাহিনী তার অবস্থানকে পুনঃপ্রতিষ্ঠিত করলো। কিছুদিন আগেও তারা পেছনে থাকতো, এখন তো তারা প্রকাশের সামনে আসছে এবং মানুষ তাদেরকে গ্রহণ করছে। তো কাজে এই দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা খুব বেশি পরিবর্তন হবে এটা আমার কাছে মনে হচ্ছে না। কারণ ভারতও তো কেউ প্রশ্ন করছে না, প্রশ্ন করছে না বলাটা ঠিক হবে না, তবে ক্ষীণ কণ্ঠটা খুব ক্ষীণ যে মোদির এই সিদ্ধান্ত সঠিক ছিল কি ব্যাঠিক ছিল, এটা কিন্তু ভারতে খুব বেশি আলোচিত হচ্ছে না। একইভাবে পাকিস্তানের কথা তো বাদই দিলাম, ওখানে আরও কম আলোচিত হচ্ছে। তবে এটা ঠিক এটাও ঠিক একেবারে বোধহয় অপ্রাসঙ্গিক হবে না যে এই ধরনের বড় ঘটনার পরে কিন্তু পরিবর্তনও আসে, অনেক সময় আসে না যে তা নয়। তো কাজেই ধরেন ভারত কি মার্কিন যুক্তরাষ্ট্রের তার সম্পর্কে কি আছে তার একটা পর্যালোচনা করবে না? তারা যেভাবে গত 2 মাস আগে বা 3 মাস আগে বা ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে তারা যেভাবে সম্পর্ককে মনে করত, এখন কি সেই জায়গায় আছে কিনা এই সম্পর্কে তো পুনর্মূল্যায়নের প্রশ্ন আসছে। যেমন সেক্রেটারি রবিও যেটা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, সেটা কিন্তু ভারত সেটা অস্বস্তি বোধ করছে যে উনি এই কথা কেন বলছেন, ব্রড রেঞ্জ অফ ইস্যুজের কথা উনি কেন বলছেন। আমি তো ভারত যেখানে যেতে চাচ্ছে না, তো কাজেই স্বস্তি অস্বস্তি দুইটাই কিন্তু আছে। তারপরে ধরেন চীনের সাথে আপনি আশ্চর্য হবেন কিনা, চীনের সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রী অজিত দোভাল সাহেবকে ফোনে কথা বলেছে তারা, দুই দেশের এই দক্ষিণ এশীয় অবস্থা এবং ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক কীভাবে স্বাভাবিক করা যায়। আমার কাছে তো একটু অদ্ভুত লাগছে, যুদ্ধ চলছে তার মধ্যে দুইজন এই বিষয়ে আলোচনা করছে, আবার পাকিস্তানের পেছনে দাঁড়িয়ে আছে আবার চীনের অস্ত্র ব্যবহার হচ্ছে পাকিস্তানের হয়ে। অনেক কিছু ঘটছে, যে ঘটনাগুলো এখনো বলা মুশকিল। তবে আমি আশা করব, যেটা হাসান হাফিজ ভাই বলছিলেন, যে আমাদের মধ্যে যদি এই শুভবুদ্ধিটার উদয় হয় যে পৃথিবীতে অনেক কিছু অভাবনীয় ঘটনা ঘটছে, আমরা কি নিজেদের মধ্যেও কিছু জিনিস চিন্তা করতে পারি যেটা স্বাভাবিকভাবে হয়তো চিন্তা করতাম না। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে যে আলোচনা যেটা আসলে ভুয়া সংবাদ, এই ভুয়া সংবাদটা হচ্ছে কিন্তু এইবারের যুদ্ধের অন্যতম চরিত্র। সাংবাদিক হিসেবে আপনি কীভাবে দেখছেন? এটা খুবই চিন্তার বিষয়, আসলে একটা গভীর উৎকণ্ঠার বিষয়। এখন আপনি যদি একটা খবরের পেছনে যদি ফ্যাক্ট চেকের কাছে পেছনে ছুটতে থাকেন, আপনার তো সময়ের অপচয় হবে এবং আপনি বিভ্রান্ত হতে থাকবেন। এগুলি হয়েছে আসলে সোশ্যাল মিডিয়া হয়ে একটা ব্যাপার, তারপরে আরও মিডিয়াগুলি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন। আমাদের দেশের কনটেক্সটে যদি দেখি, আপনি নিয়ন্ত্রিত একটা গণমাধ্যম ছিল, আপনার ডিকটেট করতো কোনখানে কে যাবে, কে কী কথা বলবে, কে কী লিখতে পারবে। ফলে মানুষ অন্যদিকে তথ্য প্রবাহ হচ্ছে পানির মতো একটা, আপনি স্রোত যাবেই, এটা কোনো না কোনো দিক দিয়ে যাবেই, প্রবাহিত হবেই। তো মানুষ তো তথ্যের জন্য কাঙাল, এখনকার যুগ হচ্ছে তথ্যের যুগ। তা আপনি ইনফর্মড, আপনি বললেন যে নতুন জেনারেশন যেটা তাদের একটা অস্ত্র ছিল, সেটা তো ঠিকই।
তো আপনি যদি মিডিয়ার মধ্যে সত্যনিষ্ঠ খবরটা না পান তাহলে তো আপনি ফেসবুকের উপরে নির্ভরশীল হবেন, অন্যান্য মাধ্যমের উপরে। সেখানে তো সেন্সরশিপ নাই কোনো, এবং যে যা খুশি লিখে দিচ্ছে। এবং আমাদের মানুষের প্রবণতা হচ্ছে যে একটা কিছু পেলেই বিশ্বাস করা, এটাকে যাচাই না করা। খুব কম লোকই যাচাই করে। ওই যে চিলে কান নিয়েছে, এটা একটা আছে না গল্প, সেরকম আর কি। কানটা এখানে আছে কিনা এটা দেখে না। তো ফলে এর মধ্যে ক্ষতিটা কিন্তু হয়ে যায় অনেক। দেশের স্বাধীনতার ক্ষতি হয়, সার্বভৌমত্বের ক্ষতি হয়, সামাজিক নিরাপত্তার ক্ষতি হয়, ধর্মীয় সম্প্রীতির ক্ষতি হয়, সব দিক দিয়ে ক্ষতি হয় কিন্তু যদি অপতথ্য মানুষকে আক্রান্ত করে ফেলে। এটার থেকে বাঁচার উপায় হচ্ছে যে মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে দেওয়া এবং নিজেরা করা, তাহলে মানুষ আস্থাশীল হবে। সেটা কঠিন এবং সময় সাপেক্ষও বটে। আমরা তো খাঁচায় বন্দি ছিলাম, এখন আমাদের উঠতে দিলে আমাদের সেইভাবে আমাদের ডানার মধ্যে সেই শক্তিটা আমরা পাচ্ছি না সত্যিকার অর্থে, যেটা সময় লাগবে। এবং গণতান্ত্রিক সংস্কৃতি সত্যিকার অর্থে হতে বাংলাদেশে অনেক সময় লাগবে। অনেকগুলি ইলেকশন হতে হবে, একটার পর একটা, ট্রায়াল অ্যান্ড এরর, সহিষ্ণুতা, জবাবদিহিতা, স্বচ্ছতা, তারপরে গ্রহণযোগ্যতা, এগুলি, তারপরে ইনক্লুসিভনেস, যেটার অভাব আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালেও। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটা আমরা মাইনাস পয়েন্টে যাচ্ছি, যদি আমি একাডেমিক্যালি বলি আর কি। তো ফলে সেখানে কিন্তু আশার আলো খুব একটা নেই। তো ওই মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেলফ সেন্সরশিপের যেই গ্লানি, সেটা তো এখনও আমাদের মধ্যে কিছু না কিছু আছে, সেটাও দূর করতে হবে। মানুষকেও দায়িত্বশীল হতে হবে এবং একটু যাচাই বাছাই করতে হবে। কথায় আছে একটা যে ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য কিন্তু সংক্রামক না। ফলে ভালো জিনিসটার দিকে কদরটা কম, খারাপ জিনিস কিন্তু দ্রুত ছড়ায়। একটা গুজব আপনি ছড়িয়ে দিন, এটা একটা ভাইরাল হয়ে যাবে, গ্লোবালি ভাইরাল হবে, শুধু বাংলাদেশে না। ফলে ক্ষতিটা অনেক বড় হয়ে যায়, এটা ইররিপেয়ারেবল হয়। এটা চট করেই কিন্তু করতে পারে না, গভর্নমেন্টের হাতে সেই মেশিনারিজও নাই। আর অন্তর্বর্তী সরকারের হাতে তো সেরকম ক্ষমতা নাই যে স্তরে স্তরে তারা সেই রাজনৈতিক দলের যেরকম কর্মী বাহিনী থাকে তৃণমূল পর্যায়ে, কেন্দ্রীয় অবস্থান থেকে, সেটা তো এই সরকারের নাই। ফলে তারা সেটা ইমপ্লিমেন্টও করতে পারে না। তো একটা টিকে আছে তারা জনম্যান্ডেটের কারণে, কিন্তু যত দিন যাবে তাদের জনপ্রিয়তা কমতে থাকবে, অনেকখানি কমেছেও বটে। তো সেটা একটা আমি আগেই বলেছি যে তাদের দ্রুত সম্মানজনকভাবে একটা সুন্দর নির্বাচন উপহার দিয়ে, অভাবনীয় নির্বাচন যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সেটা যতখানি পারা যায় আর কি বাংলাদেশের গিভেন কনটেক্সটে। খুব একটা যে স্বর্গীয় কিছু হয়ে যাবে সেটা আশা করাটা ঠিক নয়। তো যতখানি পারা যায়, এবং সেখানে প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে, প্রত্যেকটা সামাজিক শক্তিকে, সবাই মিলে কিন্তু আমরা বাংলাদেশটাকে বিনির্মাণ করব, নতুন বাংলাদেশকে। এটা বিশাল একটা চ্যালেঞ্জ। ৩৬ জুলাই কিন্তু শেষ না, ৩৬ জুলাইয়ের পরে আসল চ্যালেঞ্জটা সামনে। এটাকে স্থায়ী করা, সংহত করা, টেকসই করা, মানে জনবান্ধব করা, এবং প্রকৃত অর্থে সেটার সুফলটা যেন ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, সেটার চেষ্টা করাটা, সেটা অনেক বড় কঠিন কাজ, সময় সাপেক্ষ কাজ। এবং সেটা কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতে হবে আমাদের। রক্ত না, শুধু ধৈর্য লাগবে, ছাড় দিতে হবে, মানে স্বার্থপরতা করা যাবে না, সংযমের ব্যাপার আছে, দেশপ্রেমের ব্যাপার আছে, অঙ্গীকারের ব্যাপার আছে, প্রত্যয়ের ব্যাপার আছে, কমিটমেন্টের ব্যাপার আছে। অনেক ধন্যবাদ। হাসান নাফিস বলছেন যে দায়িত্বশীল, আইন করে কি কাউকে দায়িত্বশীল করা যায়? আইনটা তখনই যথার্থ হয় বা কার্যকর হয় যখন মানুষ সেটাকে গ্রহণ করে। মানুষ যে আইন গ্রহণ করেন সেই আইন কিন্তু আপনি কার্যকরও করতে পারেন না। তো কাজেই ওনারশিপ খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু কাজে আমি যে কাজটাই করি, উনি একটা শব্দ ব্যবহার করেছেন, ইনক্লুসিভনেস। সবার কাছে গ্রহণ, আমাকে সবাইকে নিয়ে আসতে হবে, সবাই যাতে করে এটাকে ওন করতে পারে, এবং ওইটা ওন করলে এটা টেকসই হবে। যদি না ওন করে, মানুষ যদি গ্রহণ না করে, তাহলে যতই আপনি চাপ প্রয়োগ করেন তাদের টেকসই হবে না। এবং বাংলাদেশে আমার ধারণা, ধরেন এই গত যেটা ৩৬শে জুলাইয়ের কথা গল্পটা বললেন উনি, এটা সবচেয়ে বড় শিক্ষা কিন্তু হচ্ছে যে আপনি বল প্রয়োগ করে শাসন ব্যবস্থা চালাতে পারবেন না। এবং সেটা শুধু শাসন ব্যবস্থা না, যে কোনো বিষয়ে আপনি বল প্রয়োগ করে মানুষের কাছ থেকে ভালোবাসা বা গ্রহণযোগ্যতা পাবেন না। মানুষকে আপনি কনসালটেটিভ মেকানিজমের মধ্যে আনতে হবে, আলোচনার মধ্য দিয়ে আনতে হবে। আর আমরা যারা বিশেষ করে বাংলাদেশের মানুষ, আমরা ভাবাবেগ দ্বারা পরিচালিত হই। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে মতি ভাই আমি কি এটা করবো কি না, তাহলে আপনি কিন্তু মনে করেন যে আমার জিজ্ঞেস করেছে। আর যদি না জিজ্ঞেস করতে বলবেন যে আমার জিজ্ঞেসও করলো না। তো কাজে এটা কিন্তু আমাদের কালেকটিভ সাইকি আমরা বলছি।
তো কাজে আজকের বাংলাদেশে যদি ভবিষ্যৎ বাংলাদেশ করতে চাই আমরা, যেটা উনি বললেন, তো সেখানে কিন্তু এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ কবির ভাই আপনাকে, হাসান হাফিজ আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন।